একটা সমাজে আসলে একটা পাওয়ার ব্যালেন্স ম্যাটার করে। জামাত সেকেন্ড পার্টি, কিন্তু জামাতের শক্তি বিএনপির সাথে আসলে যদি আমরা তুলনা করি ভোটের বা মাঠের কিছুই না। ছোট ব্যবসায়ীদের অবস্থা খারাপ, কারণ ইকোনমি তো ভালো না, আমাদের ডোমেস্টিক কনজাম্পশন কমে যাচ্ছে। আপনার এত বড় সংস্কার কমিশন এত করছেন, একটা কৃষি প্রধান দেশ, কৃষি সংস্কার কমিশন নেই। একটা ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব বা ভোটাধিকার নিশ্চিত করা যাবে এরকম একটা নির্বাচন অনুষ্ঠানই হলো সবচেয়ে বড় সংস্কার। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক কয়েকটা বৈঠক হলো, সেখানে একটা ধারণা পাওয়া গিয়েছে যে মানে খুবই শীঘ্রই, সেটা 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। পত্রপত্রিকায় লিখেছে যে যেহেতু জুলাই 1 বছর পূর্তি হচ্ছে, 5 তারিখে হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন, সেখানে হয়তো একটা নির্বাচনী রোড ম্যাপ বা তারিখ ঘোষণা করতে পারেন। তার মানে কি এটা আমরা প্রত্যাশা করতে পারি যে নির্বাচন সরকার যেটা বলেছে ফেব্রুয়ারিতে, সে নির্বাচনটা হতে যাচ্ছে? দেখেন, আমি পার্সোনালি নির্বাচন নিয়ে শুরু থেকে বলছি যে নির্বাচন নিয়ে আমি কোনো শঙ্কা দেখি না। কারণ আপনি দীর্ঘ 15-16-17 বছর এমন একটা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যে ছিলেন, তো তারপরে আপনি এটার উৎখাতের পর একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবেন, তো নির্বাচন ছাড়া আর কি পথ আছে? এবং আমি মনে করি একটা ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব বা ভোটাধিকার নিশ্চিত করা যাবে এরকম একটা নির্বাচন অনুষ্ঠানই হলো সবচেয়ে বড় সংস্কার। এটা যদি এই সরকার করতে পারে, এটা হলো সমস্ত সরকারের বাপ মা হবে এটা। কারণ হইল আপনি সংস্কার প্রক্রিয়াকে অলরেডি একটা আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে, এই যেটা একটু আগে আলোচনা করলাম যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সলিডারিটি আপনার অর্জন হয়েছিল, যেভাবে জনগণের সাথে থাকার কথা ছিল অভ্যুত্থানের এন্টার শক্তিগুলোর, হ্যাঁ, পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল শক্তিগুলোর, নন পলিটিক্যাল মানে নতুন দল যারা করছে তাদেরকে বলতেছি, সেটা না করে আপনি যখন ক্ষমতার কাঠামো পরিবর্তন বা সংস্কার এবং সেখানে পরবর্তী সময়ে কে কীভাবে আপনার নিজেদের দিকে রাখতে পারবেন ক্ষমতাটাকে, সেইটার একটা প্রতিযোগিতা আলাপ আলোচনায় ব্যস্ত হচ্ছেন। বাই দিস টাইম জনগণ কিন্তু এলিয়েনেটেড বা বিচ্ছিন্ন ফিল করছে পুরো প্রক্রিয়ার সাথে, যেটা আমি কাঠামোর সাথে তো কোনো তফাৎ নাই। এখানে রাজা উজির মারতেন, আপনারা এখানে বৈশা। আপনার এত বড় সংস্কার কমিশন এত করছেন, একটা কৃষি প্রধান দেশ, কৃষি সংস্কার কমিশন নেই, শিক্ষা নিয়ে খবর নেই। সো আপনার এগুলো তো আপনার ইমিডিয়েট, শোনেন, পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ নট থিওরি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। বড় বড় তত্ত্বকথা কপচাইয়া, হ্যাঁ, আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার করে আপনি অনেক কিছু কইরা ফেলবেন, এই সমস্ত কথা ভাই বললেন না। মানুষ এগুলো বিশ্বাস করে না, এগুলি প্র্যাকটিক্যালি হয় না, করা যায় না। প্র্যাকটিক্যালি যেটা করা যায়, আপনি ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কিভাবে কায়েম করবেন সেই জায়গাটা করেন। দেখেন অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটনাটা কি ঘটছে, ঘটনা ঘটে হলো, আমি নির্বাচনের কথা বলছিলাম, সেটা যদি একটু ধারণা দেন। সেই নির্বাচনের ক্ষেত্রে, তাহলে নির্বাচনের ক্ষেত্রে শুরু থেকেই কোনো সংকট ছিল না, বরং এখানে সংস্কার এবং কথা বিভিন্ন সময় বলা হয়, হ্যাঁ, ছিল না, প্র্যাকটিক্যালি ছিল না, কিন্তু সংকটটা অ্যারাইজ করা হয়েছে। কিভাবে অ্যারাইজ করা হয়েছে? নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করাইয়া এবং এইখানে একটা নন পলিটিক্যাল প্রক্রিয়াকে শক্তিশালী করা, মূলধারা করা। মানে হলো বিএনপি চাঁদাবাজ, জামাত যুদ্ধ অপরাধী, এনসিপি দুর্নীতিবাজ, হ্যাঁ, তাহলে ভালো কে? ভালো হলো নন পলিটিক্যাল এনজিও গভর্নমেন্ট, তাই না? এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই যে হামিদ কারজাই মডেল, এটা তো আমরা জানি। আমরা বলছি অভ্যুত্থানের পরে রাজনীতি লাগবে, এবং সেই রাজনীতির সাথে তার রাজনীতি মানে কি? রাজনীতি মানে হলো, গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি কথাটার মানে হলো জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক তৈরি করা। তো সেটা আপনি নির্বাচন ছাড়া কিভাবে করবেন? জি, তার মানে আপনি বলছেন নির্বাচনের কোনো আশঙ্কা দেখছেন? আপনার কাছে আবার আসবে। শুরুতে আমি যেটা বলছিলাম যে এখানে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, বরং আমাদের যেটা নিয়ে কাজ করা দরকার, কথা বলা দরকার, রাজনৈতিক দলগুলো এবং সরকার, তারা এই নির্বাচনটাকে এমনভাবে ফ্যাসিলিটেট করুক যাতে জনগণের ভোটাধিকারের ব্যাপারটা, যেটা এতদিন ধরে ডিউ ছিল, নতুন ভোটার পুরাতন ভোটার মিলায়া যেখানে ভোট দেওয়ার একটা পরিবেশ আমাদের ছিল না, ফলে আমরা এমন একটা ভোট দেওয়ার অবস্থার মধ্যে যেতে চাই যাতে ভোটাধিকার যে নাগরিকের সার্বভৌমত্ব ক্ষমতা প্রয়োগের একটা মাধ্যম, উইপন, অস্ত্র, সেইটার পাওয়ারটা যেন রিগেইন হয়, সেটা যেন রিস্টোর হয়। জি, ডাক্তার জাহিদুর রহমান, আপনি কি মনে করেন যে আমরা কি তাহলে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন পেতে যাচ্ছি, এবং সেই নির্বাচনটা বারবার সরকার থেকে যেটা বলেছে বিশেষ করে ডক্টর ইউনূস, যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে? আমি ঝুঁকি দেখছি, কিন্তু আমি মনে করি নির্বাচনটা হবে। আচ্ছা, কেন হবে সেটা বলি। ভালো নির্বাচনই হবে। কেন? আমাদের এই দেশের সন্তান ডক্টর মুস্তাক খান, ইকোনমিস্ট, সোয়াসের প্রফেসর, ওনার একটা তত্ত্ব আমি খুব বিশ্বাস করি, এবং সংস্কারের সাথে এই আলোচনা আমাদের আনতে হবে। আসলে আমরা অনেকে মনে করি আমরা কনস্টিটিউশন লিখে টিকে দিলে বাংলাদেশ অসাধারণ ডেমোক্রেটিক কান্ট্রি হয়ে যাবে, আমরা যদি চমৎকার সব আইন লিখে ফেলি, সবাই পাগলের মতো সংস্কার করে করে এসব মনে করছেন। আমি মনে করি না।
আমি একেবারেই মনে করি না, কারণ প্রচুর এভিডেন্স দেওয়া যায় অসাধারণ কনস্টিটিউশনের দেশও ভালো চলে নেই তুলনামূলক। সাউথ আফ্রিকা বেস্ট কনস্টিটিউশনগুলোর একটা, খুব ভালো চলছে না। যাই হোক, ডক্টর মুস্তাক খুব ইন্টারেস্টিং একটা আর্গুমেন্ট আনেন, সেটা হচ্ছে উনি ওনার পিএইচডি থিসিসে উনি দেখলেন যে 1960s পাকিস্তান আর সাউথ কোরিয়া মোটামুটি একই রকম পলিসি নিয়েছিল, মানে কতগুলো এক ধরনের অলিগার্ক তৈরির চেষ্টা, যেমন সাউথ কোরিয়াতে স্যামসাং ওই সময় বড় হয়েছে, কিন্তু দেখলো ওই মডেলটা সাউথ কোরিয়ায় কাজ করেছে কিন্তু পাকিস্তানে কাজ করেনি। পাকিস্তানে এরকম বড় বড় একটা শিল্পগোষ্ঠী দাঁড়িয়েছিল, সরকার পেট্রোনাইজ করেছিল। কেন? এটা খুঁজতে গিয়ে উনি ওনার পিএইচডি থিসিসটা করেন এবং হি গট হিজ পিএইচডি, এবং এটাকে অনেক এলাবোরেট করে উনি এখন অনেক কথা বলছেন। আমি দর্শক যারা শুনছেন, আমি সাজেস্ট করবো ডক্টর মুস্তাকের তত্ত্ব ইউটিউবে পাওয়া যায়, বাংলাদেশে এসে উনি বক্তৃতা করেছেন বাংলায়, কেউ দেখে নিতে পারেন। উনি বলছেন একটা সমাজে আসলে একটা পাওয়ার ব্যালেন্স ম্যাটার করে, যে সব মানে বিবাদমান পাওয়ারের পক্ষগুলো আছে তারা যদি কোনো একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে কোনো কিছু মেনে না নেয় তাহলে সেটা সাস্টেইন করবে না। আমাদের মতো এই ধরনের দেশগুলোর কথা, সেই তত্ত্ব থেকে আমি ধার করে বলি ফেব্রুয়ারিতে এই কারণে নির্বাচন হবে, আমাদের পাওয়ার সেন্টার যেগুলো আছে তারা নির্বাচন চায়। কারা কারা আছে? পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপি, জামাত সেকেন্ড পার্টি, কিন্তু জামাতের শক্তি বিএনপির সাথে আসলে যদি আমরা তুলনা করি ভোটের বা মাঠের কিছুই না। সেনাবাহিনীকে আলাদা করে বলাতে অনেকে রাগ করেন, কিন্তু আমাদের এই তর্কে ঢুকছি না। এই মুহূর্তে সেনাবাহিনীর একটা ডিফারেন্ট এন্টিটি আছে, এটা পোস্ট 5 অগস্ট আছে, কিছু করার নেই, এটা মেনে নেই। সেনাবাহিনী এখন পর্যন্ত এই চিফের অধীনে নির্বাচন চায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ব্যবসায়ী কমিউনিটি অত্যন্ত ফেড আপ, মানে ইভেন ফেব্রুয়ারিতে যাওয়াতেও ক্ষোভ প্রকাশ করেছেন। আমি ব্যক্তিগতভাবে এরকম বড় মাঝারি ব্যবসায়ী চিনি, ছোট ব্যবসায়ীদের অবস্থা খারাপ, কারণ ইকোনমি তো ভালো না, আমাদের ডোমেস্টিক কনজাম্পশন কমে যাচ্ছে। আমাদের IMF বা ওয়ার্ল্ড ব্যাংক বলছে জিডিপি গ্রোথ 3 এর নিচে নেমে যাবে। সো এটার প্রভাব সব জায়গায় পড়ছে, ছোট দোকানদারও তার বিক্রি কমে যাচ্ছে, সাধারণ মানুষের অবস্থা। সো ব্যবসায়ী কমিউনিটি ইলেকশন চায়, সিরিয়াসলি চায়। বাংলাদেশের সিভিল সোসাইটি অনেক মানে ডিক্লাইন করেছে, এটা ধ্বংস হয়েছে। আমি সেই সোকল সিভিল সোসাইটির কথা বলছি। সিভিল সোসাইটি বলতে আওয়ামী লীগের সময় কিছু ছিল না, কিন্তু এরপরও যে নতুন একটা সিভিল সোসাইটি তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে, এটার মধ্যে একটা অংশ প্রচুর সংস্কারের আলাপ করছে, কিন্তু তারাও নির্বাচনটাকে পেছানোর দিকে যাচ্ছে না। তারা ইলেকশন হবে কিন্তু সংস্কারটা করতে হবে। আর আরেকটা অংশ মনে করেন যে সংস্কার ভালো যতটুকু হয় ভালো, এটা খুব বেশি চাপাচাপি করে ফেলা না। রনি যেটা বললেন আমিও সিরিয়াসলি মনে করি, একটা ভালো নির্বাচন হলো সবচেয়ে বড় সংস্কার। এই সংখ্যাটা বাড়ছে। সো সমাজের এতগুলো ফোর্স যখন, সবচেয়ে পাওয়ারফুল ফোর্স যখন একত্র হচ্ছে, অন্য পাশে সরকার, অন্তত ডক্টর ইউনূসের সদিচ্ছা আছে আমরা ধরে নিই, সরকারের একটা অংশ, সাথে 2-1টা ছোট পার্টি এবং কিছু ব্যক্তি, কিছু রহস্যময় পুরুষ টুরুষ নাকি আছে, তারা ইলেকশন চায় না। আর যদি আমরা ধরি 2-1টা বিদেশি শক্তি ইলেকশন চায় না, যদি আপনি যোগ করেন আপনি দেখবেন এই ব্যালেন্স হবে না। সো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। কিন্তু হয় না যে আপনি তার সাথে ডিলুশনের মধ্যে বসবাস করেন যখন ক্ষমতায় থাকেন। শেখ হাসিনা তো 5 তারিখ সকালেও মনে করেছে তুমি আরো কয়টা বেশি গুলি করো আমি ক্ষমতায় থাকতে পারি, মিলিটারিকে বলছেন। সবাই বুঝতে পারছে উনি ক্ষমতায় নেই, তার ছেলে তার বোন সবাই তাকে বোঝাচ্ছে, কিন্তু উনি মনে করছেন ক্ষমতায় থাকতে হবে। সো ক্ষমতার ডিলুশনে কিছু কিছু মানুষ কিন্তু কিছু কেওস এবং এনার্কি তৈরির চেষ্টা করবে, এবং সেটা নিরাপত্তাকে ভিত্তি করে। কারণ এই আওয়াজটা মাঠে আনা হচ্ছে, ফলে দেখবেন বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ করার চেষ্টা হবে। এবং এটুকু বলে রাখি, আমি আশা করি শেষ পর্যন্ত তারা এই হটকারিতা দেখাবেন না। আমি একটা ঝুঁকির জায়গা দেখি, নির্বাচন প্রতিহত না হোক। জামায়াত এবং এনসিপি যদি কোনো কারণে বলে আমরা নির্বাচনে যাব না, দ্যাট মে বি এ রিয়াল প্রবলেম। কারণ তখন বিএনপির সাথে অ্যালাইন্ড দলগুলো, এবং তারা এর আগে সম্ভবত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে ফেলার চেষ্টা করবে, তাহলে দেখবেন মাঠে বিএনপি এবং তার অ্যালাইন্ড দল ছাড়া আর কেউ নেই, তখন ওই নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে।